ব্রিটিশরা এই বেঙ্গলের রেভিনিউ ইউজ করে সারা ইন্ডিয়াতে নিজেদের আধিপত্য ফলাতে লাগলো, যার জন্য বেঙ্গল তাদের দ্বারা একটা ওভার এক্সপ্লয়টেশনের শিকার হতে লাগলো। বেসিক্যালি 50-এর দশকে কেন্দ্রীয় সরকার এসে বলে যে র মেটেরিয়ালস এর ট্রান্সপোর্টের জন্য তারা ইনসেন্টিভ দেবে। তার মানে কি, কোম্পানিজ গুলো যেখান থেকে ইচ্ছা র মেটেরিয়ালস নিতে পারবে এবং যেখানে ইচ্ছা নিজেদের ইন্ডাস্ট্রিটা সেট আপ করতে পারবে। তখনকার দিনে ট্রেড ইউনিয়নের কাছে এতটাই পাওয়ার ছিল যে ফ্যাক্টরিজে লকডাউন, কোম্পানির ম্যানেজারের অফিস ঘেরাও এটা ভীষণই কমন ব্যাপার ছিল। আর বাংলায় প্রত্যেক 2000 টাকা ইনভেস্ট হলে গুজরাটের মতন রাজ্যে সেটা 20,000 টাকা ছিল, যেটা 10 গুণ। আজ অব্দি সারা ইন্ডিয়াতে আমাদের ম্যানুফ্যাকচারিং এর শেয়ার মাত্র 5%। শহরে সোশ্যাল মিডিয়ার জন্য টিএমসি বিরুদ্ধে যে পার্সপেক্টিভটা এক্সিস্ট করে সেটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে একদমই উল্টো। অ্যাকচুয়ালি রুরাল এরিয়াতে এই নেগেটিভ পার্সপেক্টিভটা অতটাও এক্সিস্ট করে না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ভারতবর্ষে এমন কেউ নেই যারা এই প্রবাদটাকে শোনেনি। শুনবে না বা কেন? কারণ এই বাংলার ভূমি হচ্ছে সেই বাংলার ভূমি যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দিয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো কতকে, যারা এই বাংলার ভূমি থেকে দাঁড়িয়ে সারা ভারতবর্ষকে দিশা দেখিয়েছিল। কিন্তু আজকে হয়তো বাংলার অবস্থা অতটাও ভালো নয়, কিন্তু খুবই কি বাজে। আনবায়াস থাকার জন্য আমি পজিটিভ দিক, নেগেটিভ দিক, সব দিক তুলে ধরবো। কোনো পয়েন্টে যদি আপনারা অমত হন তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, যতটা রটে তার কিছুটা তো ঘটে। যেখানে 1955 ইন্ডিয়ার 27% ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আমাদের বাংলা থেকেই হতো, সেটা এখন নিচে নেমে দাঁড়িয়ে মাত্র 5% গিয়ে দাঁড়িয়েছে। এটার পিছনে মেনলি 4টে কারণ। প্রথম আর সব থেকে ক্লিশে কারণ, ব্রিটিশ রাজ। আমরা সবাই জানি যে 1900 থেকে 1920 অব্দি আমাদের বেঙ্গল একটা চিফ এক্সপোর্ট হাব ছিল। জুট থেকে শুরু করে সিল্ক বা মলমল থেকে শুরু করে রাইস, কটন, বাটার, সব জিনিস ভারতবর্ষের আমাদের এই বেঙ্গল থেকে এক্সপোর্টস হতো। কিন্তু এই সব জিনিসের পতন ব্রিটিশ রাজ থেকে শুরু হয়ে গেছিল। প্রথমত ব্রিটিশরা এই বেঙ্গলের রেভিনিউ ইউজ করে সারা ইন্ডিয়াতে নিজেদের আধিপত্য ফলাতে লাগলো, যার জন্য বেঙ্গল তাদের দ্বারা একটা ওভার এক্সপ্লয়টেশনের শিকার হতে লাগলো। ঢাকার মুসলিম বলুন, মুর্শিদাবাদের সিল্ক বলুন, শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটেই নয়, ইন্টারন্যাশনালিও ডিমান্ডে থাকতো। কিন্তু এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই ব্রিটিশদের থেকে অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করতে লাগলো ইন দ্য ফর্ম অফ হাই কাস্টম ডিউটি। তাছাড়া ব্রিটিশদের ডিসক্রিমিনেটরি পলিসির জন্য তারা সস্তার মেশিনের তৈরি ম্যানচেস্টার ক্লোথস ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলো, যার জন্য এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা শার্প ডিক্লাইন দেখতে পেল। সেকেন্ড, রেলওয়েজ। স্বাধীনতার আগে যেখানে আমাদের বেঙ্গলের ইকোনমি মেনলি এক্সপোর্টস এর উপর ডিপেন্ডেন্ট ছিল, স্বাধীনতার পর মেনলি দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট ছিল। ফার্স্ট জুট, সেকেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে বেশি চাকরি ইঞ্জিনিয়ারিং এ ছিল। ইঞ্জিনিয়ারিং এ একটা বড় অংশের ডিমান্ড রেলওয়েজ এর তরফ থেকে আসতো। জেসব, অ্যান্ড্রো ইউলে, ব্রেথওয়েট, বার্ন স্ট্যান্ডার্ড, এইসব কোম্পানিজ গুলো রেলওয়েজ এর পার্ট সাপ্লাই করতো এবং তাদেরই মনোপলি ছিল। এদের সাথে সাথে অনেক রকম ছোট ছোট ফ্যাক্টরিজ তৈরি হয়ে গেছিল যারা এইসব বড় বড় কোম্পানিজ এর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করতো। 1965 যুদ্ধের জন্য রেলওয়েজ এর ডেভেলপমেন্টে একটা শার্প ডিক্লাইন দেখা গেছিল, যেখানে 1964 রেলওয়েজ এর ডেভেলপমেন্টের জন্য 275 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেখানে 1966 রেলওয়েজ এর ডেভেলপমেন্টের জন্য মাত্র 160 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা 1969 গিয়ে মাত্র 94 কোটিতে গিয়ে ঠেকে। এর জন্য এইসব কোম্পানির সাথে সাথে এইসব ছোট ছোট সাব কন্ট্রাক্টররা ভীষণ লসের সম্মুখীন হয়। নাম্বার 3, ফ্রি নেগোসিয়েশন পলিসি। এই পলিসিটা কেন রেলিভেন্ট সেটার জন্য আগে এটা কি সেটা বুঝতে হবে। বেসিক্যালি 50-এর দশকে কেন্দ্রীয় সরকার এসে বলে যে র মেটেরিয়ালস এর ট্রান্সপোর্টের জন্য তারা ইনসেন্টিভ দেবে। তার মানে কি, কোম্পানিজ গুলো যেখান থেকে ইচ্ছা র মেটেরিয়ালস নিতে পারবে এবং যেখানে ইচ্ছা নিজেদের ইন্ডাস্ট্রিটা সেট আপ করতে পারবে। অবভিয়াসলি যে কোনো কোম্পানি চাইবে যে কোনো কোস্টলাইন বরাবর নিজেদের ইন্ডাস্ট্রিটা সেট আপ করতে। কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে বেঙ্গলে তো এত বড় একটা কোস্টলাইন আছে, তাহলে এখানে কেন না? এর পিছনে মূলত দুটো কারণ। ফার্স্ট, রাইজ অফ ট্রেড ইউনিয়ন। তখনকার দিনে ট্রেড ইউনিয়নের কাছে এতটাই পাওয়ার ছিল যে ফ্যাক্টরিজে লকডাউন, কোম্পানির ম্যানেজারের অফিস ঘেরাও এটা ভীষণই কমন ব্যাপার ছিল। আর অবভিয়াসলি যে কোনো নতুন কোম্পানি এইসব ঝামেলা থেকে দূরে সরে থাকতে চাইবে। সেকেন্ড, তখনকার দিনে কেন্দ্র সরকার সেই সব রাজ্যগুলোকে বেশি প্রমোট করতো যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি পিছিয়ে ছিল। আর যেহেতু বেঙ্গল ইন্ডাস্ট্রিয়ালি পিছিয়ে ছিল না, তার জন্য বেঙ্গল সেই প্রমোশনটা কোনোদিনও পায়নি। তার জন্য ইন্ডাস্ট্রিগুলো সাউদার্ন আর ওয়েস্টার্ন পার্টি সেট আপ হয়েছে, ইস্টার্ন আর সেন্ট্রাল পার্টি সেট আপ হয়নি। নাম্বার 4, পলিটিক্যাল ইনস্টেবিলিটিস। লেট 1960s আর আর্লি 1970s এর মধ্যে সিপিএম সরকার আর ইন্দিরা গান্ধী সরকারের সম্পর্ক আজকের দিনে টিএমসি আর বিজেপি থেকেও খারাপ ছিল। 1969 অব্দি ইন্দিরা গান্ধীর কাছে অলরেডি একটা এক্সপিরিয়েন্স ছিল কেরালাতে সিপিএম গভর্নমেন্টকে সরিয়ে নিজের গভর্নমেন্ট সেট আপ করা, যেটা তিনি বেঙ্গলের সাথেও করতে চাইছিল, যেখানে তারা সফলও হয়। তখন বাংলায় ইউনাইটেড ফ্রন্টের গভর্নমেন্ট গড়ে ওঠে, কিন্তু স্টিল সিপিএম সব থেকে স্ট্রংগেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে ইমার্জ করে। তখন পলিটিক্যাল
ইনস্টেবিলিটি এতটাই বেশি ছিল যে শুধুমাত্র 1970 সালে 678টি স্ট্রাইক আর 128টি লকআউটের ঘটনা ঘটে সারা বাংলা জুড়ে। এইসব ইনস্টেবিলিটির জন্য কোম্পানিজের মালিকরা সেই সব জায়গায় নিজেদের ইন্ডাস্ট্রি সেট আপ করতে প্রেফার করলো যেই জায়গায় পলিটিক্যাল স্টেবিলিটিটা তুলনামূলক বেশি। অনেকের মতে কেন্দ্র আর রাজ্যের সংঘাতের জন্য বাংলায় সেরকম কোনো ইন্ডাস্ট্রি সেট আপই হয়নি, যেটা আমার মতে কিছুটা ঠিকও আবার কিছুটা ভুলও। কারণ ওই পিরিয়ড অব্দি বাংলায় ইন্ডাস্ট্রিয়াল শেয়ার অনেকটা কমলেও বাংলা স্টিল মহারাষ্ট্রের পিছনে দ্বিতীয় স্থানে ছিল। আবার 1960 থেকে 1969 অব্দি বাংলায় পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টের শেয়ার 13.8% ছিল, যেটা অবভিয়াসলি একটা বড় মার্জিন। আবার বাম সরকারকে পুরোপুরি দোষ দেওয়া যায় না, কারণ বাংলায় ইন্ডাস্ট্রির পতন বাম সরকার আসার অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল। এই সব কারণের জন্য বাংলায় না নতুন কোনো ইন্ডাস্ট্রি সেট আপ হয়েছে, না প্রেজেন্ট ইন্ডাস্ট্রিগুলো কোনো রকম প্রফিট করতে পেরেছে। আর 1980s আর 90s এ কোনো রকম পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট না আসার জন্য বাংলার জিডিপিও আস্তে আস্তে পড়তে থাকে আর জিডিপি টু ডেট রেশিও আস্তে আস্তে বাড়তে থাকে। ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের একটা স্টাডির অনুযায়ী পোস্ট লিবারালাইজেশন পিরিয়ডে প্রাইভেট সেক্টরের দ্বারা সারা ভারতবর্ষে 1/3 ইনভেস্টমেন্ট শুধুমাত্র মহারাষ্ট্র আর গুজরাটেই করা হয়েছিল, যেখানে ওয়েস্ট বেঙ্গলের শেয়ার মাত্র 4.73% ছিল। এর ওপরেও যেখানে গুজরাটের মতন রাজ্যে প্ল্যান্ড ইনভেস্টমেন্টে 55% বাস্তবায়িত হয়েছিল, সেখানে ওয়েস্ট বেঙ্গলের শেয়ার সেখানে 35.4%। মোটামুটি যদি সোজা ভাষা বলি, বাংলায় প্রত্যেক 2000 টাকা ইনভেস্ট হলে গুজরাটের মতন রাজ্যে সেটা 20,000 টাকা ছিল, যেটা 10 গুণ। এবং নন্দীগ্রাম আর সিঙ্গুরের আন্দোলনের পর কোনো প্রাইভেট সেক্টর সেখানে কোনো ইন্ডাস্ট্রি সেট আপই করেনি। কিন্তু এগুলো তো গেল অতীত। আপনাদের কি মনে হয় এখন স্পেসিফিক্যালি কি অবস্থা? যতটা বাজে প্রজেক্ট করা হচ্ছে অ্যাকচুয়ালি কি ততটা বাজে? দেখুন, একটা দেশ বা রাজ্য কিরকম পারফর্ম করছে সেটা শুধুমাত্র জিডিপি দিয়েই নয়, আরো অনেক ফ্যাক্টরস দিয়ে বিচার করা হয়, যেমন প্রোডাকশনের শেয়ার কত, এমপ্লয়মেন্টের শেয়ার কত, ডেট টু জিডিপি রেশিও কত, মানে বেসিক্যালি কত ধার আছে, আরো অনেক কিছু। হ্যাঁ, জিডিপি একটা বড় ফ্যাক্টর, কিন্তু জিডিপি ওয়ান এন্ড অনলি ফ্যাক্টর না। যেটা জিডিপির ক্ষেত্রে মেনলি আমাদের রাজ্যের জন্য বলা হয় যে আমাদের রাজ্যের জিডিপি গ্রোথ নাকি সারা ইন্ডিয়ার কম্পারিজনে অনেকটাই কম। ডেট টু জিডিপি রেশিওতে আমাদের রাজ্য টপ 5-এ আছে, যেটা কিছু অংশে সত্যিও। যদি 2011 থেকে 2020 অব্দি আপনারা ডেটাটা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ যেখানে 6.5% ছিল, সেখানে আমাদের রাজ্যের জিডিপি গ্রোথ মাত্র 5%। কিন্তু স্পেসিফিক্যালি মোদী সরকার আসার পরে আপনারা ইন্ডিয়ার জিডিপি গ্রোথ আর আমাদের রাজ্যের জিডিপি গ্রোথের মধ্যে কোনো রকম ডিফারেন্সই খুঁজে পাবেন না। ইভেন কি ডেট টু জিডিপি রেশিও 2010-2011 ফাইন্যান্সিয়াল ইয়ারে যেখানে 41% ছিল, সেটা কমে 34% গিয়ে দাঁড়ায়। তো যখন জিডিপি বাড়ছে, ডেট টু জিডিপি রেশিও কমছে, তাহলে আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে আরবিআই টপ 5 সব থেকে চাপযুক্ত রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের নাম কেন রেখেছে। এটার মূলত একটাই কারণ, যে করোনার জন্য আমাদের রাজ্যের ইকোনমির অনেকটাই পতন ঘটে। আর আরবিআই এস্টিমেট করছে যে 2026 অব্দি এই ডেট টু জিডিপি রেশিওটা বেড়ে 37%-এ গিয়ে দাঁড়াতে পারে। এই যে জিডিপি বাড়ছে, তার মানে কি আমাদের রাজ্য ধনী রাজ্য হয়ে গেল? একদমই না। যেমনটা বলেছিলাম যে একটা রাজ্য কিরকম পারফর্ম করছে সেটা শুধুমাত্র জিডিপি গ্রোথ দিয়ে বিচার করলে ভুল হবে। আজ অব্দি সারা ইন্ডিয়াতে আমাদের ম্যানুফ্যাকচারিং এর শেয়ার মাত্র 5%, যেখানে এখনো মহারাষ্ট্র আর গুজরাট লিড করছে উইথ 16% and 14% শেয়ার রেসপেক্টিভলি। কন্টিনিউয়াস পলিটিক্যাল ভায়োলেন্সের অতীত, নন্দীগ্রাম ও সিঙ্গুরের আন্দোলনের জন্য বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমাদের রাজ্যকে এখনো প্রেফারেবল মনে করে না। ইভেন কি 2011 সালে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল শেয়ার মাত্র 5% ছিল, সেটা বেড়ে এখন মাত্র 5.5% হয়েছে, যেটা খুবই কম। তো এতই যখন বাজে অবস্থা, তাহলে মমতা ব্যানার্জি 3বার ইলেকশনটা জিতলোটা কি করে? দেখুন, যেহেতু এই ভিডিওটা আমাদের বেঙ্গলের ইকোনমির ওপর বেসড, তার জন্য আমরা এটা ইকোনমির ওপরই সীমিত রাখবো। যদি আপনারা বেঙ্গলের পলিটিক্স নিয়ে কোনো ভিডিও চান, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। শহরে সোশ্যাল মিডিয়ার জন্য টিএমসির বিরুদ্ধে যে পার্সপেক্টিভটা এক্সিস্ট করে, সেটা কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে একদমই উল্টো। অ্যাকচুয়ালি রুরাল এরিয়াসে এই নেগেটিভ পার্সপেক্টিভটা অতটাও এক্সিস্ট করে না। আমি বলবো না যে পুরোপুরি এক্সিস্ট করে না, কারণ বিজেপি রাইজ হওয়াতে এই পার্সপেক্টিভটা অনেকটাই কমে এসছে, কিন্তু তাও মেজরিটি কিন্তু এখনো টিএমসি কেই সাপোর্ট করে। এটার পিছনে মূলত ইকোনমিক্যালি দুটো কারণ আছে। এক, আমাদের বাংলার জিডিপি মেনলি দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে এমএসএমই। 2009 সালে যেখানে এগ্রিকালচারাল সেক্টর আমাদের বাংলার জিডিপিতে মাত্র 19% কন্ট্রিবিউট করতো, সেটা এখন বেড়ে 21% হয়ে গেছে। মমতা ব্যানার্জি পাওয়ারে আসার একটা প্রধান কারণ হচ্ছে সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন। তিনি বারে বারে এটা দাবি করেছিলেন যে তিনি কোনো গভর্নমেন্টকে কোনো রকম উর্বর মাটিতে, মানে যেই মাটিতে চাষ হয় সেই মাটিতে কোনো রকম ইন্ডাস্ট্রি গড়তে দেবেন না। ইভেন কি তিনি পাওয়ারে আসার পরও এই দাবিটা বারে বারে কনফার্ম করেছিলেন, যেটা তেনাকে রুরালি অনেকটা ফেমাস করে দিয়েছে। কারণ গ্রামে যেখানে চাষটাই হচ্ছে প্রধান জীবিকা, সেখানকার লোক জানে যে যতক্ষণ এই গভর্নমেন্টটা থাকবে ততক্ষণ তেনারা বিনা কোনো বাধায় তেনাদের যে জীবিকা আছে সেটা পালন করতে পারবে। সেকেন্ড, এমএসএমই।
মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। মিনিস্ট্রি অফ এমএসএমই এর একটা ডেটা অনুযায়ী যেখানে 2007 থেকে 2011 অবধি আমাদের রাজ্যের এমএসএমই সেক্টর ক্রমশ পতন ঘটছিল, সেখানে মমতা ব্যানার্জি পাওয়ারে আসার পর ঠিক প্রথম বছরে এই এমএসএমই সেক্টর ম্যাসিভ 33% গ্রোথ দেখতে পায়, যেটা এখন আমাদের রাজ্যের জিডিপিতে অ্যারাউন্ড 57% কন্ট্রিবিউট করে। এমএসএমই সেক্টরসকে বাড়ানোর জন্য বিভিন্ন বিভিন্ন স্কিমস যেমন বাংলাশ্রী, কর্মসাথী, ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ প্ল্যান 2020 এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ এমএসএমই বেশ অনেকটা মার্জিনে সারা ইন্ডিয়াতে লিড করছে। ইভেন যদি আপনার ডেটার দিকে দেখেন যে এমএসএমই যেখানে একটা এন্টারপ্রাইজের মালিক একজন মহিলা, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের শেয়ার সারা ইন্ডিয়াতে অ্যারাউন্ড 23%, যেখানে দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর শেয়ার মাত্র 10%। এবার আপনাদের মনে হতেই পারে যে গ্রামে গঞ্জের ভোটের এত মাহাত্ম্য, যেটার উপর বেসিস করে মমতা ব্যানার্জি তিনবার ইলেকশন জিতে গেল। আমার মতে হ্যাঁ, কারণ ইন্ডিয়াতে যে কোনো রাজ্যে সব থেকে বড় এরিয়া হচ্ছে কিন্তু রুরাল এরিয়াস, আরবান এরিয়াস নয়। তার জন্য রুরাল এরিয়াস এর ভোটই সবসময় ডিসাইডিং ফ্যাক্টরস হয় কোনো গভর্নমেন্টের সিলেকশনের পিছনে। থ্যাংক ইউ।